আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ভূগোল ও পরিবেশ বিভাগ। আজকে আমি প্রথম বর্ষ অনার্সের কনসেপ্ট অফ রিজন অ্যান্ড ওয়ার্ল্ড রিজনাল প্যাটার্ন এটার উপরে ক্লাস নেব। আমি এটার উপর আরেকটা ক্লাস নিয়েছি, একই বিষয়ের উপরে একই অধ্যায় থেকে ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য ওয়ার্ল্ড রিজন, অর্থাৎ ভূমিরূপগত যে বৈচিত্র্য আছে তার শ্রেণীবিন্যাস, ভূমিরূপগত শ্রেণীবিন্যাস। এখন ভূমিরূপগত শ্রেণীবিন্যাস কি, সেটা হচ্ছে এটা তো ওয়ার্ল্ড রিজন, আঞ্চলিক পৃথিবীর আঞ্চলিক অবস্থা সম্পর্কে আমরা পড়ছি। তো পৃথিবীর আঞ্চলিক অবস্থা পড়তে গেলে আমাদেরকে অবশ্যই পৃথিবীর ভূপ্রকৃতি সম্পর্কে জানা একটা জরুরি বিষয়, কারণ ভূগোলের একটা মৌলিক বিষয় হচ্ছে ভূপ্রকৃতি, এবং এই ভূপ্রকৃতির উপর নির্ভর করে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু এবং তার সাথে যেটা প্রাকৃতিক বিষয়, জলবায়ু এবং বনভূমি ইত্যাদি বিষয়গুলো এর সাথে সম্পৃক্ত, এবং এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা এলাকার কৃষিকাজ এবং মানুষের জীবনযাত্রা অনেকটাই নির্ভরশীল হয়ে ওঠে। যেমন আমরা এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসে মানে 4টা ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেটা দেখতে পাই যে সমভূমি, মালভূমি এবং পর্বত। আমি গত ক্লাসে সমভূমির ক্লাসিফিকেশন, সমভূমি এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি, এবং সেখানে দেখেছে যে সমভূমি কিভাবে তৈরি হয়। এখন এই যে সমভূমির বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ, বা অঞ্চলের ক্ষেত্রে কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই যে সমভূমির উপরেই কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের বসতি। এবং কেন বসতি? কারণ এখানে জীবনযাত্রা সহজ। আর সমভূমিতে যে এই এলাকায় নদী বিধৌত সমভূমি, পলল সমভূমি, যেটা আমরা দেখেছি প্লাবন সমভূমি, এইসব এলাকায় কৃষিকাজ খুব ভালো হয়। মানুষের খাদ্যের যে মূল চাহিদা, এটা থেকে মানুষ চাহিদা পূরণ হতে পারে। আর তাছাড়া সমভূমি অঞ্চলে খনিজ সম্পদ অনেক বেশি পাওয়া যায়, যে খনিজ সম্পদ আমাদের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কি, মানুষের জীবনযাত্রার যে মূল বিষয়গুলো সেটা সমভূমি কেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু পৃথিবীতে শুধু সমভূমি নাই, আরও অনেক রকম প্রাকৃতিক অবস্থা আছে, এবং এই প্রাকৃতিক অবস্থা কিন্তু জলবায়ুকে অনেকভাবে প্রভাবিত করে, এবং জলবায়ু মানুষের জীবনের একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া জলবায়ুটা। তো এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা মালভূমি, সেটা সম্পর্কে আলোচনা করব। তা আলোচনার শুরুতেই আমরা আগে জেনে নেই যে মালভূমিটা কি। মালভূমি হচ্ছে সমুদ্র সমতল থেকে অন্তত পক্ষে 300 মিটার বা তার অধিক উচ্চতা বিশিষ্ট প্রায় সমতল বা কিছুটা ঢেউ খেলানো যে বিস্তৃত ভূমি দেখা যায়, তাকেই মালভূমি বলা হয়। অর্থাৎ আমরা যদি মালভূমির কথা চিন্তা করি, মালভূমিটা কেমন হবে? সমভূমির মতো উপরটা প্রায় এরকম যে সমান বলে সেরকম না, মালভূমিটা অনেকটাই বন্ধুর হবে, কিন্তু এটা সমুদ্র সমতল থেকে অন্তত পক্ষে কমপক্ষে 300 মিটার বা তারও অধিক, এবং অনেক বিশাল এলাকা জুড়ে অবস্থিত হতে হবে। এবং মালভূমির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে খাড়া ঢাল বিশিষ্ট দেখা যায় কি, মালভূমি অনেকটা খাড়া ঢাল বিশিষ্ট হয়ে অনেক অনেক বিস্তৃত এলাকা জুড়ে অবস্থান করছে। তাছাড়া এটার উপরটা কিন্তু একদম সুন্দর সমান না, অনেকটাই উঁচু নিচু দেখা যায়। তা আমরা মালভূমির শ্রেণীবিভাগে যাই। মালভূমি শ্রেণীবিভাগ প্রথম হচ্ছে ভূ আলোড়নগত। এই শ্রেণীবিভাগ আসলে করা হয় এটা কিভাবে সৃষ্টি হয়েছে তার উপর ভিত্তি করে। একটা মালভূমি কিভাবে তৈরি হলো সেটাই হচ্ছে তার শ্রেণীবিভাগের মূল ভিত্তি। তো প্রথমত হচ্ছে ভূ আলোড়নগত, দ্বিতীয় হচ্ছে ক্ষয়ক্রিয়ার মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে সঞ্চয়জাত। এখন আমরা যদি দেখি ভূ আলোড়নগত। ভূ আলোড়ন কি?
পৃথিবীর অভ্যন্তরে যেই সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়া সংঘটিত হয় এবং যার ফলে পৃথিবীর উপরিভাগে যে পরিবর্তন সাধিত হয় সেটা হচ্ছে ভূ আলোড়নগত পরিবর্তন ক্রিয়া। ভূ আলোড়ন হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে এখনও আমরা জানি যে একদম উত্তপ্ত রয়ে গেছে। তো এই উত্তপ্ত থাকার কারণে অভ্যন্তরে প্রায়শই পৃথিবীর তলদেশে একটা চাপ সৃষ্টি করে এবং এই চাপ সৃষ্টির ফলে ভূমিকম্প সংঘটিত হয় এবং আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত সংঘটিত হয়। এটাকে ভূ আলোড়নগত প্রক্রিয়া বলা হয়। তো পৃথিবী যখন প্রাথমিক অবস্থায় সৃষ্টি হয়েছে তখন দেখা যায় যে এটা সমগ্র পৃথিবীটা একদম শীতল হয়ে উঁচু নিচু একটা উপরিভাগটা শীতল হওয়ার পরে উপরটা একদম সমান ছিল না, একটু ঢেউ খেলাও না, একটা বিস্তীর্ণ ভূভাগ তৈরি হয়েছিল। তো আমরা যখন এই ভূ আলোড়নের আবার 4টা ভাগ আছে। এই ভূ আলোড়নগতভাবে যে তৈরি হয়েছে সেটাও 4টা ভাগে বিভক্ত, যেমন 1 শিল্ড বা মহাদেশীয়, 2 পর্বত বেষ্টিত, 3 তির্যক, 4 চ্যুতির ফলে গঠিত। এখন আমরা দেখি যে শিল্ড বা মহাদেশীয়টা কি। শিল্ড বা মহাদেশীয়টা কি? যখন পৃথিবী, যেটা বলতেছিলাম যে প্রাথমিক অবস্থায় পৃথিবী যখন শীতল হয়ে উপরিভাগ ঠান্ডা হয়ে যে ভূমিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এবড়ো-খেবড়ো একটা ভূভাগ। এই এবড়ো-খেবড়ো ভূভাগটা পরবর্তীতে আমরা শিখব, মানে এরপরে তোমাদের কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সঞ্চালন এবং পাত সংস্থান বিষয়গুলি কতগুলি থিওরি তোমাদের পড়তে হবে। এটা তো প্রথম বর্ষ, তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এগুলো পড়বা। তো ওই পাত সঞ্চালন এবং মহাদেশীয় তত্ত্বে দেখা যায় যে পৃথিবী আসলে একত্রিত ছিল এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে ভেঙে টুকরা টুকরা হয়ে এই মহাদেশগুলো সৃষ্টি হয়েছে। তো এই মহাদেশগুলো সৃষ্টি হওয়ার সময় এই যে উপরের ভাগটা তৈরি হয়েছিল এটাই হচ্ছে মহাদেশীয় মালভূমি, কারণ এটা যথেষ্ট উঁচু, সমুদ্র সমতল থেকে যথেষ্ট উঁচু এবং উপরটা এবড়ো-খেবড়ো। এই শিল্ডটা বা এই যে বিষয়টা এটা এখনও দেখা যায় কোথায়? রাশিয়ার উত্তরাংশ, কানাডার উত্তরাংশ, এগুলোকে শিল্ড বলা হয়। শিল্ড প্রাচীন যে ভূমিটা রয়ে গেছে সেটাকে বলা হয় শিল্ড। আফ্রিকাতে দেখা যায়, ভারতের দক্ষিণ অংশে দেখা যায়, এটাকে বলা হয় মহাদেশীয় মালভূমি, যেটা ভূ আলোড়নের ফলে সৃষ্ট। মানে ভূ আলোড়নে এটা পৃথিবী ভূভাগ যেহেতু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল সমগ্র মহাদেশগুলি। দ্বিতীয়ত আসো পর্বত বেষ্টিত। পৃথিবীতে যেই মানে পাহাড়, ভাঁজ পর্বত তৈরি হয়েছে, আমি একটু পরে পর্বত সম্পর্কে পড়ব। ভাঁজ পর্বত, যখন পর্বতগুলা সৃষ্টি হলো পৃথিবীর পাহাড়গুলি, আমরা স্বাভাবিকভাবে পাহাড়ের সংজ্ঞা পরে আসি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি যে অনেক উঁচু উঁচু যে পাহাড়গুলি দেখা যায় বা পর্বত শৃঙ্গ বা পর্বতমালা যে দেখা যায়, এই পর্বতমালাগুলো যখন সৃষ্টি হয়েছে এগুলোর অধোভাজ, উঁচু অংশ তো পর্বত, তার অধোভাজ বা নিচু অংশগুলোতে কিছুটা সমভূমির মতো তৈরি হয়ে গেছে এবং সেটাকে বলা হয় পর্বত বেষ্টিত। এই জন্য মালভূমি বলা হচ্ছে যে এই অংশগুলা কিন্তু অনেক উঁচু। একটা সমভূমি বলা হয় যে 300 মিটারের বেশি উঁচু হবে না। সমভূমি 300 মিটার পর্যন্ত এটার উচ্চতা ধরা হয়ে থাকে এই অঞ্চলটাকে। তার উপরের যে অংশটা সেটা হচ্ছে মালভূমি। তো পর্বত বেষ্টিত কীরকম? ধরো এরকম পাহাড় আছে, এরকম পাহাড় আছে, এটা সমুদ্র সমতল। এই যে মাঝখানে যে তৈরি হওয়া জায়গাটা, এটাই হচ্ছে পর্বত বেষ্টিত, কারণ চারিপাশ দিয়ে পাহাড়, এদিক দিয়েও পাহাড়, এদিক দিয়ে পাহাড়, মাঝখানে দেখা যাচ্ছে কিছুটা উঁচু প্রায় সমতল অঞ্চল, সেটাকে বলা হয় পর্বত বেষ্টিত। এবং এটা কখন হয়েছে? পৃথিবীর এই পাহাড়গুলো সৃষ্টি হওয়ার সময়। তো এটাও এই ভূ আলোড়ন, মানে পৃথিবীর আভ্যন্তরীণ যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে একটা আলোড়ন সৃষ্টি হয়, সেটার কারণে কিন্তু ভূপৃষ্ঠে এই প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হচ্ছে। তারপরে আসো তির্যক। তির্যকটা কি? এই যে একটু আগে বললাম যে তোমরা পড়বা পাত সংস্থান তত্ত্ব। পাত সংস্থান তত্ত্বটা যখন তোমরা পড়বা তখন দেখবা যে
পৃথিবীর উপরিভাগ সেটা যেটা ভূপৃষ্ঠ বলা হয়, ভূপৃষ্ঠ কিন্তু একদম সলিড একটা রক অবস্থায় নাই, একদম সলিড না। এটা এই যে ভূ আলোড়ন বা অভ্যন্তরীণ চাপে এটার অনেকগুলো ফাটল সৃষ্টি হয়েছে। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি যে আমাদের যে কৃষি জমিগুলা যখন শুষ্ক, খুব অনেক দিন বৃষ্টি না হয়, মাটি ফেটে ফেটে টুকরা টুকরা হয়ে যায়। আমরা উপরে এটা চোখে পড়ে আমাদের যে মাটি ফেটে ফেটে গেছে, উপরের যে আবরণটা সেটা ফাটা 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 টুকরা 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 টুকরা। তো পৃথিবীর উপরের যে ভূত্বকটা এটাও কিন্তু এরকম ফাটা ফাটা হয়ে প্রায় 27টা টুকরায় তৈরি হয়ে আছে। এর মধ্যে 7টা বিশাল বিশাল আকৃতির, আর তার মাঝে 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 ছোট ছোট আছে 20টা। তো এই যে এগুলার উপর দিয়ে কিন্তু আবার লেয়ার তৈরি হয়ে পলি জমে গেছে, কিন্তু নিচের ফাটল কিন্তু বিদ্যমান। এই ফাটলগুলো, এই এক একটা অংশকে পাত বলা হয়। এই পাতগুলা কি হয়, যখনই ভূ আলোড়ন হয় তলদেশে, এই পাতগুলোর মধ্যে একটা মুভমেন্ট তৈরি হয়, মুভমেন্ট এভাবে এভাবে মুভমেন্ট তৈরি হয়, একটার সাথে একটা বাড়ি খায়, এবং বাড়ি খেয়ে দেখা যায় বা কোনোটা সরে যায়। ধরো দুটা পাত এরকম সরে গেল, আবার এখানে একটা পাত আছে, এখানে একটা পাতের সীমারেখা আছে, সীমারেখা। এখন ধরো এখানে ভূ আলোড়ন হচ্ছে, এখান থেকে এটা সরে গেল, এই দুটা পাত সরে এখানে ফাঁক হয়ে গেল, কিন্তু এটা যখন সরে গেল তখন কি হবে, এইটার উপরে এটার একটা প্রেশার সৃষ্টি হচ্ছে। প্রেশার সৃষ্টি হওয়ার ফলে দেখা যাচ্ছে, আমরা যদি পাশ থেকে দেখি, এদিক থেকে একটা পাত আছে, পাতের সীমারেখা ছিল এটা, তো এটা কি হচ্ছে, এইখানে একটা পাতের তলদেশে এসে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে, এই পাতটা এরকম, এই পাতটা এটার উপরে চলে আসে। এই যে উপরে চলে আসার ফলে কি হলো, এই দিকটা কিন্তু উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে এ ধরনের একটা ভূমি সৃষ্টি হয়, তির্যক আকৃতি। একদিকে একটু উঁচু থাকে, একদিকে একটু ঢাল হয়ে যায়। এভাবে যে মালভূমিটা তৈরি হয় সেটাকে বলা হয় তির্যক। এই তির্যক মালভূমিটা ভারতে দেখা যায়, ভারতের দাক্ষিণাত্যের ওদিকটায় বা মাঝামাঝিতে যে মালভূমি অঞ্চলটা সেটা ভারতে দেখা যায়। এরপর আসো চ্যুতির ফলে গঠিত। চ্যুতিটা কি, এই পৃথিবীর যে ভূমিরূপ এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, এটার চেহারা পরিবর্তন হয়ে যায়। তো এই পরিবর্তনশীল ভূমিরূপ গঠনের কতগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে চ্যুতি বা ফাটল তৈরি হয়। ওই যে একটু আগে যেটা বললাম যে মাটির মধ্যে আমরা এরকম ফাটল দেখি, তো পৃথিবীর যখন বিশাল একটা জায়গায় এরকম অভ্যন্তরের প্রেসারের তল থেকে যখন লাভা বা গ্যাসের একটা প্রেসার সৃষ্টি হয় ভূপৃষ্ঠের তলদেশে, এটা ফেটে যাওয়ার ফলে ফাটল তৈরি হয়। তো পাশাপাশি যখন অনেকগুলো ফাটল তৈরি হয় তখন কি হয়, পাশাপাশি ফাটলের তৈরি হওয়ার ফলে কোনো সময় দেখা যায় যে মাঝখানে থেকে একটা ভূমি নেমে যায়, তখন কি হয়, পাশের দুটো উঁচু হয়ে থাকে। এই যে নেমে যায় আর পাশে যে উঁচু অংশটা, সেটা হলো চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপ। যেহেতু প্রথম যে প্রাচীন শিল্ড সেটা তো পুরাটা উঁচুই ছিল, পরবর্তীতে আস্তে আস্তে ক্ষয়ক্রিয়া এটা সেটার মাধ্যমে তোমার কি হয়েছে, সমভূমি এটা অন্য অন্য ভূপ্রকৃতির সৃষ্টি হয়েছে। তো এই যে চ্যুতির ফলে যে মালভূমিটা কিভাবে তৈরি হলো, হয়তো এরকম একটা ছিল, ভূভাগ ছিল, এখানে একটা চ্যুতি সৃষ্টি হলো, ফাটল সৃষ্টি হলো, এখানে ফাটল সৃষ্টি হলো। এই ফাটল সৃষ্টির পরে দেখা গেল কি, মাঝখান থেকে এই অংশটা বসে যাওয়ার ফলে এটা একটা উঁচু ভূমি হিসাবে অবস্থান করছে, এই যে মালভূমি। যেহেতু এই জায়গার থেকে এই জায়গাটা উঁচু, অতএব এটাকে মালভূমি হিসাবে করা যায়। আবার দেখা যায় কি, মাঝখান থেকে এটাই উপরে উঠে যায়, দুই পাশ থেকে নেমে যায়, এটা উঁচু হয়ে থাকে, এই পাশ থেকে নেমে গেছে, দুই পাশ থেকে চ্যুত হয়েছে, ফলে মাঝখানে এই জায়গাটা একটা মালভূমি সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় চ্যুতির ফলে সৃষ্ট মালভূমি। এটা অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন এই ফাটলটা সৃষ্টি হয় তখন এই ধরনের মালভূমির দেখা যায়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের মালভূমির অবস্থান দেখা যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে। এবার আসো ক্ষয়ক্রিয়ার
ফলে সৃষ্ট মালভূমি। ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্ট মালভূমি সেটা আবার 3 ভাগে বিভক্ত: ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি এবং সম মালভূমি। ক্ষয়জাত মালভূমিটা হচ্ছে প্রাচীন যে ভূমিটা ছিল, প্রাচীন ভূভাগ ক্রমাগত তোমার বিচূর্ণীভবন বা পৃথিবীর প্রাকৃতিক শক্তি দ্বারা উপরের ভূমিরূপ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হতে 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 যে অবশিষ্ট অংশটা দেখা যায় সেটাকে বলা হয় প্রাচীন ক্ষয়জাত মালভূমি। এবং প্রাচীন মালভূমি কতগুলি আছে অনেক বেশি, তার উচ্চতা অনেক বেশি, আর কতগুলি আছে একটু নিম্ন, মানে সমভূমি থেকে কিছু উঁচু। এই প্রাচীন এই ক্ষয়জাত মালভূমি যেটা, সেটা হচ্ছে তোমার যেটা ক্ষয়ক্রিয়ার ফলে এটার উচ্চতা তুলনামূলকভাবে কম। এটা দেখা যায় যে এটার অবস্থান বর্তমান পৃথিবীতে স্ক্যান্ডিনেভিয়া, যেটা নরওয়ে, ইউরোপের উত্তরে নরওয়ে এবং সুইডেনকে নিয়ে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়। স্ক্যান্ডিনেভিয়াতে এই ধরনের মালভূমি দেখা যায়। এটা প্রাচীন ভূমি ছিল এবং এটা ক্ষয়ক্রিয়ার ফলে যে উচ্চভূমিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রাচীন, এটাকে ফিজেল্ড বলা হয়। এটা ওই এলাকায় এটা ফিজেল্ড নামে পরিচিত। এছাড়া ভারতের তোমার রাজস্থানের যে মরুভূমি অঞ্চল এবং সেখানে আরাবল্লী পর্বত যে দেখা যায়, আরাবল্লী পর্বতের উচ্চতা খুব বেশি না, ওইখানে কিছু দূর পরপর একটু উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দেখা যায়। এই অঞ্চলটাও কিন্তু এই প্রাচীন শিল্ডের উপরে ক্ষয়ক্রিয়ার ফলে এই ক্ষয়জাত মালভূমিটা তৈরি হয়েছে। পরবর্তীতে আসো তুমি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন শব্দটা শুনলেই বোঝা যায় যে মানে ভাগ ভাগ ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ব্যবচ্ছেদ যেটা বলা হয়, কেটে কুটে টুকরা হয়ে যায়, সেরকম ব্যবচ্ছিন্ন। এই ব্যবচ্ছিন্ন মালভূমিটা কি, যদি কোনো একটা উঁচু অঞ্চলে, বিস্তীর্ণ উঁচু অঞ্চলের ভূভাগের যদি কোমল এবং কঠিন শিলার পর্যায়ক্রমে অবস্থান করে, তখন দেখা যায় কি এই কোমল শিলাস্তর পৃথিবীর প্রাকৃতিক শক্তি দ্বারা, বায়ুপ্রবাহ এবং নদী প্রবাহ বা পানির স্রোত ইত্যাদি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত হয়ে দেখা যায় কি এই ধরনের একটা মালভূমির সৃষ্টি হয়। মাঝখানে একটু অংশ কাটা, তারপর আবার এরকম বিস্তীর্ণ এলাকা এরকম এভাবে বিস্তীর্ণ অঞ্চল অবস্থান করে। এই যে উঁচু উঁচু অংশটা, এই যে এইখানের অংশটা হয়তো কোমল শিলা, যে কারণে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে এই উঁচু পার্বত্য অঞ্চলটা তৈরি হয়েছে। এটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। উত্তর আমেরিকার যে বিখ্যাত কলোরাডো, এই ব্যবচ্ছিন্ন মালভূমি সাধারণত এগুলো দেখা যায় কি এখান দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে গেছে। নদী প্রবাহিত আস্তে আস্তে ক্ষয়ক্রিয়াটা, ওই যে বললাম বায়ু প্রবাহ এবং তার সাথে সাথে পানির স্রোত, এই পানির স্রোত এর মাধ্যমে আস্তে আস্তে চিকন চিকন ছোট ছোট নদী খাত তৈরি হয়ে যায়। তো পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমেরিকার যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর এলাকায় এটা অবস্থিত, কলোরাডো নদীটা এর মধ্যে দিয়ে চলে গেছে এই কলোরাডো রাজ্যতেই। তো এই গ্র্যান্ড ক্যানিয়নটা হচ্ছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমির একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপরে আসো সমমালভূমি। সমমালভূমির সাথে এটার কিছুটা মিল আছে। একইভাবে ওই মাঝখানে এই উঁচু অঞ্চলের মাঝখানে দেখা যায় কি এই ক্ষতিগ্রস্ত হয়ে মানে ক্ষয় সাধনের ফলে আস্তে আস্তে এই যে এখানে যে বিশাল অঞ্চল জুড়ে উঁচু ভূমিটা এবং মাঝখান থেকে নদী খাত সেরকমও থাকে না, এটা টুকরা টুকরা একটা পাহাড়ের মতো অবস্থান করে, একদম ওখানে একদম পুরা এরকম একটা টুকরা হয়ে থাকে, একদম খাড়া
এরকম এবং উপরটা সমান, একেবারে এরকম সমান, বেশিরভাগ ক্ষেত্রে এরকম বৃত্তাকার থাকে উপরটা, এবং এভাবে উপরটা এরকম বৃত্তাকার কিন্তু সমান, একদম সমান, মনে হয় যেন একটার পর একটা টেবিল বসানো, টেবিল যেরকম হয় উপরটা সমান এবং চারপাশ থেকে খাড়া নেমে গেছে, একদম নিচটা দেখা যায় একটু এরকম। এটা এ ধরনের যে ভূমিটা এটাকে বলা হয় তোমার সম মালভূমি, কারণ সমান, এবং এগুলার কিন্তু খুব বেশি এলাকা জুড়ে অবস্থান করছে না। এর আগে যেমন ব্যবচ্ছিন্ন মালভূমিতে যে মধ্যে নদী খাত কিন্তু পাশে এলাকাটা অনেক বড়, কিন্তু এগুলো একদম ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যায় এবং শুষ্ক অঞ্চলে, এটা বিশেষত শুষ্ক অঞ্চলে দেখা যায়, যেখানে মরুভূমি অঞ্চল, মরু অঞ্চল, সেসব অঞ্চলে এবং এই ক্ষয়ক্রিয়া কিন্তু মানে অনেক দীর্ঘ সময় ধরে এই ক্ষয় সাধনের ফলে এই ধরনের পর্বত তৈরি হয় পর্বতের মধ্যে, এবং এগুলাকে এর জন্য টেবল মাউন্টেন বলা হয়। কারণ এটা আমরা জানি পাহাড়ের চূড়া থাকে, কিন্তু এটা উপরটা সমান, মনে হয় টেবিলের মতো সমান, এর জন্য এটাকে বলা হয় টেবল মাউন্টেন। আসলে মানে এটা মালভূমির কিন্তু সমান দেখে এটা মালভূমি, এবং মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে এটার সৃষ্টি এর জন্য। এরপরে আসো সঞ্চয়জাত মালভূমি। সঞ্চয়জাত মালভূমি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, এটাকে লাভা মালভূমিও বলা হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন একটা বিস্তীর্ণ এলাকায় লাভা সঞ্চিত হয়ে যে মালভূমি তৈরি হয় তাকে বলা হয় লাভা মালভূমি। এবং এই লাভা মালভূমিটা কিভাবে তৈরি হয়? আগ্নেয়গিরির অগ্নুৎপাত যদি একটা ফাটল বরাবর হয়, ভূপৃষ্ঠে যদি একটা ফাটল তৈরি হয় এবং ফাটল বরাবর তৈরি হয়, এবং এই ফাটল থেকে দিয়ে ক্রমাগত অভ্যন্তরীণ ম্যাগমা লাভা আকারে ছড়িয়ে পড়ে। তোমরা জানো যে এই পৃথিবীর অভ্যন্তরে যে তরল গলিত পদার্থ, এটা যতক্ষণ পর্যন্ত অভ্যন্তরে থাকে এটাকে ম্যাগমা বলা হয়, এবং এটা যখনই ভূপৃষ্ঠে বের হয়ে আসে তখন সেটাকে লাভা বলা হয়। এই উত্তপ্ত লাভাটা কী হয়, ফাটল দিয়ে বের হয়ে এটা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ক্রমাগত ছড়িয়ে পড়তে 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 এটা একটা উঁচু ভূমিতে তৈরি হয়, এবং এটাকে বলা হয় তোমার লাভা মালভূমি। ভারতের বিখ্যাত দাক্ষিণাত্যের মালভূমি এই লাভা মালভূমির একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং এই দাক্ষিণাত্যের মালভূমির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এটার চেহারাটা একটু ধাপ আকৃতির। এটা লাভা মালভূমি এবং এটা একটু এভাবে ধাপে 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 অবস্থান করছে, যেন এটাকে ডেকান ট্র্যাপও বলা হয়। দাক্ষিণাত্যকে ডেকান বলা হয়, এবং এটার যেহেতু এটা ধাপে ধাপে অবস্থান করছে এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। এটা প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থান করছে, এবং এটার সৃষ্টি, এটা তৈরি হয়েছে এখন থেকে প্রায় 100 বছর আগে। 100 বছর আগে এটা এই লাভা উদ্গীরণ হয়ে আস্তে আস্তে এই লাভা মালভূমিটার সৃষ্টি। তো এই হলো আমার মালভূমির শ্রেণীবিভাগ। এরপরে আসি আমরা 3 নাম্বার, যেটা ভূমিরূপের শ্রেণীবিন্যাসের 3 নাম্বার হচ্ছে পর্বত। আমরা আসলে আস্তে আস্তে উপরে উঠছি, সমভূমি, মালভূমি, এবং এখন আসছে পর্বত। পর্বত কাকে বলা হচ্ছে? আমরা একটু আগে দেখলাম যে মালভূমি কমপক্ষে 300 মিটারের চাইতে উঁচু, যে প্রায় সমতল বা তরঙ্গায়িত বিশাল বিস্তীর্ণ ভূমি দেখা যায় তাকে বলা হয় মালভূমি। আর এখানে আমার পর্বতের ক্ষেত্রে, পর্বত কিন্তু একটা জটিল প্রক্রিয়া। পর্বত যেটাকে বলা হয় জটিল ভূমির উপরে একটা জটিল প্রক্রিয়া। এটা তৈরি হওয়ার পিছনে অনেকগুলি কারণ দেখা যায়, এবং এটার চেহারার মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। এখন আমরা যে বলি পাহাড় পর্বত, পাহাড় কি আর পর্বত কি, আসলে এটার মৌলিক কোনো পার্থক্য নাই, কোনো মৌলিক পার্থক্য নেই। পাহাড় যেটা হিল, পর্বত মানে মাউন্টেন, মৌলিক কোনো পার্থক্য নেই, দুইটাই একইভাবে সৃষ্টি। তবে পার্থক্য শুধু ওইটাই, পার্থক্য করলে পার্থক্য করা যায় যে পাহাড় একটু আকৃতিতে যেটা ছোট সেটা হলো পাহাড়, আর যেটা আকৃতিতে বড় সেটা পর্বত বলা হচ্ছে। তো
এটা হচ্ছে 300 মিটার থেকে তোমার প্রায় 1600 মিটার পর্যন্ত 1600 মিটার পর্যন্ত যে উচ্চতা উঁচু ঢেউ খেলানো অঞ্চলগুলো, চূড়া বিশিষ্ট অঞ্চলগুলি দেখা যায় সেটা পাহাড়। আর যদি 1600-র উপরে হয় সেটাকে বলা হচ্ছে পর্বত। তবে অনেকের মতে 1600 না, প্রায় 2500 মিটারের উপরের অংশ উঁচু যেটা, সেটাকে বলা হচ্ছে পর্বত। তো যাই হোক, সৃষ্টি বা তৈরি হওয়ার মোটামুটি দুইটারই এক। তো আমরা শ্রেণীবিন্যাসে চলে যাই। পর্বত চার প্রকার, প্রধানত 4 প্রকার: ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত এবং ল্যাকুলিথ পর্বত। ভাঁজ পর্বত সেটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, নবীন ভাঁজ পর্বত এবং পুরাতন ভাঁজ পর্বত। এই ভাঁজ পর্বতটা কি? ভাঁজ পর্বতটা আগে আসি, তারপরে আমি নবীন এবং পুরাতনে চলে যাব। যে আমরা জানি যে পর্বত সাধারণত একটা পাহাড় কিন্তু আমরা খুব কমই দেখি। একটা পাহাড় দেখি, তখন সেটার থাকে আলাদা, কারণ থাকে আলাদা। তো ভাঁজ পর্বত দেখা যায় কি বিস্তীর্ণ এলাকা জুড়ে ঢেউ খেলানো অনেকগুলো পার্বত্যাঞ্চল একত্রিতভাবে অবস্থান করছে একসাথে, মানে পর এরকম ঢেউ খেলানো একটার পর একটা, এবং সবগুলো এবং চূড়া বিশিষ্ট, ভেঙেও যায়। এই পাহাড়গুলো কিভাবে সৃষ্টি হয়েছে? পৃথিবীর ফাটল বরাবর বা পৃথিবীর অধোভাজ, 2টি বিস্তীর্ণ বিশাল ভূখণ্ডের মাঝ বরাবর যে নিম্নভূমিগুলি একসময় ছিল, সেই নিম্নভূমিগুলোতে ক্রমাগত পলি সঞ্চিত হয়েছে, এবং পরবর্তীতে 2 পাশের যে ভূভাগগুলি এই পাত সঞ্চালন তত্ত্বানুসারে এই ভূভাগগুলি আস্তে আস্তে কন্টিনেন্টাল ড্রিফট, পাত সঞ্চালন এবং এটার মধ্যে মানে খুবই সাদৃশ্য রয়েছে এবং সম্পর্ক রয়েছে, সাদৃশ্যও বলবো না, সম্পর্ক। তো এই যে ভূমিগুলি আস্তে আস্তে সরে আসছে, কন্টিনেন্টাল বা মহী সঞ্চালন, এদিকে নিম্নভূমি, এই দুদিকের ভূভাগ যখন আস্তে আস্তে সামনে আগানো শুরু করে, তখন এই নিম্নভূমির চাপে কি হয়, আস্তে করে উঁচু হয়ে যায়। ক্রমাগত 2 পাশের ভূমি যত আগাবে, মাঝখানের অংশ এরকম, এই ভূমিটা যত আগাবে, এরকম আগাবে, এটা আস্তে আস্তে উঁচু, এটা যত আগাচ্ছে ততই কিন্তু এর উঁচু। এভাবে যে ভাঁজ বিশিষ্ট যে পাহাড়গুলি সৃষ্টি হচ্ছে, উঁচু ভূমিটা তৈরি হচ্ছে, তাকে বলা হয় ভাঁজ পর্বত। তো পৃথিবীর সব বড় বড় পর্বতমালাগুলি মোটামুটিভাবে ভাঁজ পর্বত। আমরা এখন এই যে 2টা নবীন ভাঁজ পর্বত এবং পুরাতন ভাঁজ পর্বত, নবীন ভাঁজ পর্বতগুলো কি, যেটা পৃথিবীর যেগুলোর সৃষ্টি তুলনামূলকভাবে এই যে কন্টিনেন্টাল ড্রিফট বা মহীসঞ্চালন মতবাদের পরবর্তীতে যে এই মহীসঞ্চালনের ফলে যে মালাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো বেশিরভাগই ভাঁজ পর্বত। যেমন হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা। আমরা হিমালয় তো জানি আমাদের বাংলাদেশের উত্তরে, নেপাল এবং ভারতের উত্তরাংশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম পর্বতমালা, যেখানে সর্বোচ্চ শৃঙ্গ অনেকগুলি শৃঙ্গ অনেক উঁচু, এবং সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এখানে। তো এই হিমালয় পর্বতমালা ইউরোপ মহাদেশের আল্পস পর্বতমালা, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, উত্তর আমেরিকার রকি পর্বতমালা, এগুলো সবই ভাঁজ পর্বতের উদাহরণ। এগুলো সব নবীন ভাঁজ পর্বত। যখন মহী সঞ্চালন প্রক্রিয়া সংঘটিত হয়েছিল, সেই সময় এই ভাঁজ পর্বতগুলোর উৎপত্তি। তো এগুলাকে বলা হয় নবীন ভাঁজ। এবং পুরাতন ভাঁজ পর্বত কি, যখন এই মহী সঞ্চালন শুরুর আগে পৃথিবীর সৃষ্টির সময় যেই ভাঁজ পর্বতগুলা পৃথিবীর উপরের অংশ শীতল হওয়ার সময় কুঞ্চিত হয়ে, ঠান্ডা হওয়ার সময় উপরের ভূপৃষ্ঠটা কুঞ্চিত হয়ে যে
পর্বতমালাগুলো ভাঁজ পর্বত তৈরি, সেটাকে বলা হয় পুরাতন ভাঁজ পর্বতমালা। এটা এদের সংখ্যা এখন মানে এদের পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে আস্তে আস্তে। এগুলোর উচ্চতা তুলনামূলকভাবে কম, কারণ এটা অনেক প্রাচীন ছিল, তো ক্ষয়ক্রিয়া হয়ে এটা অনেকটাই কমে গেছে। তো স্কটল্যান্ড, যুক্তরাজ্যের স্কটল্যান্ড উত্তরাংশে এটা ভাঁজ পর্বত এখনও প্রাচীন ভাঁজ পর্বত দেখা যায়। এছাড়া ইউরোপেরও সেন্ট্রাল ইউরোপের মাঝামাঝিতে কিছু ভাঁজ পর্বত দেখা যায়। এটা বলা হয় ক্যালিডোনিয়ান ভাঁজ পর্বত, যেটা ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝিতে ইউরাল, তারপরে ককেশিয়াস এইসব অঞ্চলে যে পর্বতগুলো দেখা যায় সেটা মোটামুটি প্রাচীন ভাঁজ পর্বত। তারপরে আসো তোমার আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরি মানে পৃথিবীর কোনো একটি দুর্বল ছিদ্র দিয়ে লাভা উদ্গীরণের ফলে ক্রমাগত অনেক বছর ধরে লাভা উদ্গীরণের ফলে আস্তে আস্তে এ ধরনের একটা পাহাড় সৃষ্টি হয়। এই যেই পাহাড়টা সৃষ্টি হলো, উঁচু ভূমিটা সৃষ্টি হলো, সেটাকে বলা হয় আগ্নেয় পর্বত। মাঝখান দিয়ে এই ইয়েটা থাকছে, লাভা বের হওয়ার যে নলের মতো একটা ছিদ্রপথটা, সেটা কিন্তু মাঝখানে থাকছে, কারণ ক্রমাগত এটা দিয়ে লাভা উদ্গীরণ হয়। এবং এইটা উদ্গীরণের ফলে আস্তে 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 যে ভূখণ্ডটা তৈরি হলো সেটাকে বলা হয়, এটা ছিদ্রপথে। ফাটল বরাবর যেটা হয় সেটা হয় মালভূমি, আর ছিদ্রপথে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে পাহাড়টা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় আগ্নেয়গিরি। তো এই পৃথিবীতে অনেকগুলা বিখ্যাত, এগুলা কিন্তু আগ্নেয় পর্বত কিন্তু একদম সিঙ্গেল একটা একটা করে, ওই যে ভাঁজ পর্বতে যেমন একটার পর একটা অনেকগুলো থাকছে, আগ্নেয়গিরিতে কিন্তু সেটা না। এটা একটা, যখন যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেখানে একটা করে করে তৈরি হয়। ফাটল বরাবর অনেকগুলো পাশাপাশি হতে পারে, কিন্তু এগুলা একটা পর্বত একভাবে তৈরি হয়। যেমন হাওয়াই দ্বীপের মনালোয়া, এটা এখনও অগ্ন্যুৎপাত চলতেছে, ক্রমাগত এটা অগ্ন্যুৎপাত চলে। এটা একটা আগ্নেয় পর্বত। জাপানের বিখ্যাত একটা পর্বত আছে ফুজিয়ামা। তারপরে এটা অনেক বছর আগে অগ্ন্যুৎপাত হয়ে গেছে। এটা এখনও মানে মৃত বলা যায় না, এই আগ্নেয়গিরিটাকে এখনও মৃত বলা যায় না। এটা হবে কি না ভবিষ্যতে জানা যাবে। আরেকটা আছে ইটালির ভিসোভিয়াস, খুবই বিখ্যাত একটা আগ্নেয়গিরি, মানে আগ্নেয় পর্বত। এটা অনেক বছর ধরে এটার মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হয়। তো এটাও একটা জীবন্ত আগ্নেয়গিরি, এটার অগ্ন্যুৎপাত এখনও চলছে, মাঝে মাঝে হয়। তো এই ভিসোভিয়াস বিখ্যাত এটার কারণ এটার পাশে ৭৯ খ্রিস্টাব্দে, সিম্পল ৭৯ খ্রিস্টাব্দে এই ভিসোভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ইটালির পম্পেই এবং হারকিউলিনিয়াম দুইটা নগরী সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এটা লাভায় কিন্তু হয় নাই, ছাই দ্বারা। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় ছাই উদ্গীরণও হয় লাভার সাথে সাথে, এবং এই ছাই অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তো এই ছাই দ্বারা এই শহরগুলো পুরো ঢেকে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। তো এরপরে আসা হচ্ছে স্তূপ পর্বত। আমরা একটু আগে যেটা দেখলাম যে চ্যুতির ফলে যে মালভূমি গঠিত হয়, ঠিক একইভাবে চ্যুতির ফলে যে পর্বতটা গঠিত হয় সেটাকে বলা হয় স্তূপ পর্বত। যদি আশেপাশের সবগুলা ভূমি পাশ থেকে এরকম বসে যায়, তখন উপরে যে প্রায় সমতল একটা উঁচু পাহাড়ের মতো থাকে সেটাকে বলা হয় চ্যুতির ফলে সৃষ্ট। যেটা দেখলাম যে মালভূমিতে কিন্তু অনেক এলাকা জুড়ে যেটা হয় সেটা হলো মালভূমি, কিন্তু যদি একটা অংশ উঁচু হয়ে থাকে এভাবে, সেটাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। একটা স্তূপ আকারে এরকম স্তূপের মতো আকার নেয় এটা, সেটাকে বলা হয় স্তূপ পর্বত। আমরা যেটা একটু আগে দেখলাম যে
কোনটায় দেখলাম, এই যে ক্ষয়জাত সমমালভূমি, সরি, এটা ক্ষয়ক্রিয়ার ফলে যেই টেবল মাউন্টেনটা তৈরি হচ্ছে, ওটা কিন্তু ক্ষয়ক্রিয়ার ফলে। আর ঠিক ওই রকমই প্রায় মোটামুটি চেহারা হবে, কিন্তু এটা চ্যুতির ফলে। আশেপাশের ভূমিটা, এটা ক্ষয়ক্রিয়া না, আশেপাশের ভূমিটা নেমে নিচু হয়ে এই এই পর্বতটা সৃষ্টি হয়, তাকে বলা হয় স্তূপ পর্বত। এরপর আসা হচ্ছে ল্যাকুলিত পর্বত। ল্যাকুলিত পর্বতটা একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পর্বত, ল্যাকুলিত। এটা দেখা যায় কি প্রাচীনকালে ধরো এই যে ভূমিরূপ ছিল, নিচে ছিল ম্যাগমা চেম্বার, যেখানে তোমার গলিত পদার্থটা, পৃথিবীর অভ্যন্তরে গলিত পদার্থটা এখানে এসে জমা হয়েছিল। এই ম্যাগমাটা কোনো কারণে বের হয়ে আসার চেষ্টা করে, প্রেসারে এটা বের হয়ে আসার চেষ্টা করছে, এটা নিচে চাপ দিচ্ছে, কিন্তু এই ভূমিটা যথেষ্ট কঠিন। এই কঠিন হওয়ার ফলে এখানে কোনো ছিদ্র তৈরি হচ্ছে না বা ফাটলের তৈরি হয় না। ফলে এই ম্যাগমার চাপে কি হচ্ছে, উপরে ভূপৃষ্ঠটা আস্তে করে উঁচু হয়ে যায়। এটা যতই প্রেসার ক্রিয়েট করে, এটাও ততই এরকম। ফলে হয় কি, দেখা যায় কি গম্বুজ আকৃতির কিছু পাহাড়ের সৃষ্টি। একক একটা পাহাড়, যেটা আকৃতিটা একটু এরকম গম্বুজ আকৃতির, এই ধরনের পাহাড়কে বলা হয় ল্যাকুলিত। এখন এই পাহাড়টা কিভাবে সৃষ্টি হলো, একক একটা এরকম গম্বুজ আকৃতির পাহাড় কিভাবে সৃষ্টি হলো? যখন এই পাহাড়টা সৃষ্টি হয়েছে, এটা তো মানে কোটি কোটি বছরের ঘটনা, কোটি কোটি বছর আগে এটা সৃষ্টিও হয়ে গেছে, তারপরে ওই ম্যাগমাটা তো জমে গেছে তলে। তো উপরে দেখা গেছে কি উপরটা ক্ষয়ক্রিয়া হয়ে গেছে, কোনো কারণে ক্ষয়প্রাপ্ত হলো। ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এই ভিতরের লাভাটা, ভিতরে তো এই ম্যাগমাটা জমে লাভাটা জমেই গেছে। এই যে ম্যাগমার স্তর ছিল, তার উপরে যে স্তরটা ছিল, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে এটা উন্মুক্ত হয়ে গেছে। এই উন্মুক্ত হয়ে গেছে, কিন্তু ওইখানে কোনো ফাটল বা ছিদ্র চোখে পড়ে নাই। তখন বোঝা গেল যে এটা ওই লাভা সঞ্চিত হয়ে পাহাড়টা তৈরি হয়েছে, কিন্তু এটা ছিদ্র। এই ধরনের পাহাড়কে বলা হয় ল্যাকুলিত। এবং এটার আকৃতিটা হচ্ছে যে মসজিদের গম্বুজ হয় না, সেরকম গম্বুজ আকৃতি হয়। তো এই হচ্ছে তোমার পর্বতের শ্রেণী বিভাগ। নেক্সট আসি আমরা উপত্যকা। উপত্যকা সৃষ্টি সাধারণত এই পর্বত সৃষ্টির সময় অনেক সময় হয়ে যায়। যখনই একটা ভাঁজ পর্বত তৈরি হয়, তখন এই যে অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন বলা হয়। সিনক্লাইন হলো উঁচুটা, আর অ্যান্টিক্লাইন হচ্ছে নিচু অংশটা। এই যে অংশটা, এই জায়গাটায় যে ভূমিটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় উপত্যকা। ঠিক আছে। এখন এই উপত্যকা তৈরি হওয়ার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে ভূ আন্দোলনের ফলে, আর একটা হচ্ছে ক্ষয়জাত। ভূ আন্দোলনের ফলে কি, এই যে ভূ আলোড়ন, আমরা বারে বারে প্রত্যেকটাতে পড়তেছে যে ভূ আলোড়ন, পৃথিবীর অভ্যন্তরীণ যে প্রক্রিয়াটা, সেটার ফলে আস্তে আস্তে ভূপৃষ্ঠে যে চাপ সৃষ্টি হয়, এই চাপ সৃষ্টির ফলে কি হচ্ছে, পাহাড় তৈরি হচ্ছে। পাহাড় তৈরি হওয়ার সময় তার মাঝখানে যে কিছুটা অংশ বসে যায়, বা চ্যুতি বা ফাটল ইত্যাদি কারণে দুইটা ভূমি উঁচু হয়ে যাচ্ছে, এবং মাঝখানে একটা নিম্ন ভূমি তৈরি হচ্ছে, দুইটা উঁচু ভূমির মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে। এই যে পাহাড় বা পর্বতের মাঝখান দিয়ে যে নিচু ভূমিটা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় উপত্যকা। এই উপত্যকার উচ্চতা কিন্তু অনেক সময় তোমার অনেক বেশি হয়ে যায়, এটা একদম সমুদ্র সমতলও থাকতেছে না, অনেক উঁচুই পার্বত্য অঞ্চলে, যখন হিমালয় বা এসব অঞ্চলের এই উপত্যকাও কিন্তু অনেক বেশি, অনেক সমুদ্র সমতল থেকে অনেক বেশি উঁচুতে অবস্থান করছে। আমরা যখন এই যে নেপালের রাজধানী কাঠমান্ডু কিন্তু একটা উপত্যকা। কাঠমান্ডু কিন্তু প্রায় সমতলই জায়গা, কিন্তু এটার উচ্চতা কিন্তু প্রায় 6000 ফিট। কাঠমান্ডুর উচ্চতাও 6000 ফিট, কিন্তু হিমালয়ের তো এভারেস্টের উচ্চতা 29,028 ফিট, তো সেখানে 6000 ফিট তো ওটার তুলনায় কিছুই না। কিন্তু আমরা যখন সমুদ্র সমতল থেকে চিন্তা করব, সেটা কিন্তু ওই ভ্যালিটা কিন্তু অনেক বেশি উঁচু। এবং এই পার্বত্য অঞ্চলের ভ্যালিগুলি হচ্ছে মানব বসতির এবং এই ভ্যালিগুলো, যে বিস্তীর্ণ যে ভ্যালিগুলো, এগুলো তৈরি কিন্তু বেশিরভাগ এই যে যখন ভূমিরূপটা তৈরি
পর্বতগুলা তৈরি হয়েছে তখনই। তো এটা ভূয়ালোড়নের ফলে যখন অনেক সময় উপরে প্রেশার ক্রিয়েট করে, যখন ভূপৃষ্ঠকে এই প্রেশারে যে ভূমির যে চ্যুতি ফাটল ইত্যাদি তৈরি হয়, তখন কিন্তু এই ভিতরে এগুলা এই উপত্যকাগুলা তৈরি হয়ে যায়। তারপরে তোমার আসো ক্ষয়জাত মালভূমি, উপত্যকা। ক্ষয়জাত উপত্যকাটা কি? পার্বত্য অঞ্চলে পাহাড়ের থেকে যখন পাহাড়ের উপরে তো উঁচু পার্বত্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত, তুষারপাত হয়, এবং এগুলো কি হয়, একসময় এগুলা নিম্নগামী হয়, নিচের দিকে নামতে থাকে, এবং এই নিচে নামার সময় সে কি করে, তার তলদেশে ক্ষয় করতে থাকে। এই ক্ষয় করতে 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 সে একটা উপত্যকা তৈরি করে ফেলে, সেটাকে বলা হয় নদী উপত্যকা। আবার দেখা যায় কি, হিমবাহ তো বরফের নদী বলা যায়, বরফ ওটা খুবই ধীর গতিতে আগায়, কিন্তু এই ধীর গতিতে আগাইলেও এটা যখন আগায় সেটাও কিন্তু ক্ষয় করতে করতে আগায়, তলদেশে ক্ষয় করতে করতে আগায়, এবং ওইখানেও সে একটা উপত্যকা তৈরি করে। তো হিমবাহের ফলেও উপত্যকা তৈরি হয়, নদীর ফলেও হয়, এবং এই শুষ্ক অঞ্চলে যখন নদী উপত্যকাগুলো তৈরি হয় তখন কিন্তু এই শুষ্ক অঞ্চলে নদী কিন্তু পাশে অনেক বেশি বিস্তৃত হতে পারে না, তখন কি হয়, তারা নিম্ন ক্ষয়টা অনেক বেশি হয়, অনেক বেশি। তখন কি সেটাকে বলা হয় গিরিখাত, এগুলাকে বলা হয় গিরিখাত। এই ক্ষয়জাত উপত্যকাগুলোকে বলা হয় গিরিখাত, কারণ পাহাড়ের ইয়েটা একদম খাড়া থাকে। আর যেটা হিমবাহ বা ইয়ের ফলে হয় সেটা অনেকটা ইউ আকৃতি হয়ে যায়, প্রথমত থাকে ভি, তারপরে হয় ইউ। আর গিরিখাতের ক্ষেত্রে একদম স্ট্রেইট থাকে এবং মাঝখান দিয়ে চিকনভাবে নদীটা এগিয়ে যায়, এইগুলাকে বলা হয় ক্ষয়জাত উপত্যকা। তো আমরা এই হলো ভূমিরূপের যে আমরা পৃথিবীর উপরের যে ভূপৃষ্ঠে যেখানে আমরা অবস্থান করছি, এই ভূপৃষ্ঠের এই হচ্ছে মূল চিত্র। এইভাবে সব রকম এই সমভূমি, মালভূমি, পর্বত, উপত্যকা নিয়ে আমাদের এই ভূপৃষ্ঠ, এবং এগুলা এই জন্যই জানতে হয় যে আমাদের আসলে বসবাসের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট, আমাদের জীবনযাত্রার জন্য এগুলা খুবই গুরুত্ব বহন করে। তো এই হলো আমাদের আঞ্চলিক ভূগোলে এটা পড়ার এটাই কারণ যে প্রত্যেকটা অঞ্চলের এইটা হচ্ছে ভূমিরূপের বৈশিষ্ট্য নিয়ে যে অঞ্চলের শ্রেণীবিভাগ, সেটাই হচ্ছে তোমার টপোগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড রিজন কিন্তু অনেকগুলো নিয়ে, বা অঞ্চল কিন্তু অনেক, ওই যে বিশেষ বৈশিষ্ট্য বলেছিলাম যে প্রথম দিনই, যে বিশেষ বৈশিষ্ট্যকে নিয়ে যে অঞ্চল গঠিত। তো এই বিশেষ বৈশিষ্ট্য হলো ভূমিরূপের বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে, যেমন সম অঞ্চল নিয়ে একটা শ্রেণী, মালভূমি নিয়ে, পর্বত নিয়ে, এই বিভিন্ন অঞ্চলের শ্রেণীবিভাগ এভাবেই করা হয়েছে। তো আশা করি তোমাদের বুঝতে পেরেছ। যদিও কিছু কিছু বিষয় তোমাদের একটু সমস্যা হবে, কারণ এগুলা এখনও তোমাদের মানে ভূমিরূপবিদ্যা যখন পড়বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, যে তখন এটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবা। তো এখানে আমি শেষ করছি। খুদা হাফেজ।